যে বিষয়টা যে হচ্ছে মেধা এবং যোগ্যতা, আসলে এখানে মেধা এবং যোগ্যতা বলতে যে হচ্ছে পড়াশোনায় জিপিএ 5 পাওয়াকে মেধা এবং যোগ্যতা হিসেবে ধরে নেওয়া হয়, সেই মেধার ভিত্তিতে রাজনৈতিক দলের নেতৃত্ব হবে, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি একটা লিডারশিপ ক্রাইটেরিয়া ঠিক করে গেছেন যে এই পরিবারের মধ্য থেকেই আসবে, এর বাইরে আসার সুযোগ নেই। তা আমরা এই জায়গার বিষয়টা হচ্ছে এই পরিবারের মধ্য থেকে আসতে হবে এমন কোনো বিষয়ই থাকবে না, যে হচ্ছে যে কেউ তার ক্যাপাবিলিটি অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী এবং সে যে শ্রম দিবে, যে মেধা দিবে এই রাজনৈতিক ক্ষেত্রে, সে এসে সেই পদে বসতে পারবে। সেটাই হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার মানে হচ্ছে আমাদের মেধা ও যোগ্যতার প্রশ্ন। এবং আমরা তো একটা বিষয় ছোটবেলা থেকে পড়েছি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসরুমে যেমন হচ্ছে শিক্ষকের ছাত্র, আমরা হচ্ছে রাজপথে এসে হচ্ছে রাস্তায়ও আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শিখেছি, প্যাসিস্ট থেকেও শিখেছি। না, কিন্তু রাজনীতিতে ছাত্র হওয়া খুব কঠিন, এটা হতে পারে গোপনে, কিন্তু যখন আপনি প্রকাশ্যে আসবেন তখন কেউ তো আপনাকে ছাড় দিবে না। আমরা নিজেরা রাজনীতিতে শিখছি, আমরা অর্জন করছি এবং আমরা সামনের দিকে পাইট দিতে চেষ্টা করছি। বিকাশে চ্যালেঞ্জ পড়তে হতে পারে, আসলেই আমরা চ্যালেঞ্জের পথটাকেই বেছে নিয়েছি। আমরা হচ্ছে আপনার কণ্ঠকাঠিন্য পথটাকেই বেছে নিয়েছি, আমরা কুসুম আস্তীর্ণ পথে আমরা আগাচ্ছি না। আমরা যদি সেরকমই হতো তাহলে হচ্ছে আমাদের পদম 8-10 জন যে বড় বড় রাজনৈতিক দল থেকে সমন্বয় করে যে আমাকে আপনার নমিনেশন দেন বা মন্ত্রী করেন, আমরা আপনাদের সাথে চলে আসি, বা এরকম প্রপোজাল তো অনেক আসেই। তো হচ্ছে সেই জায়গায় রাজি হয়ে তারা আর এখন হচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করে সেটাকে বড় করবে এবং সেখান থেকে তারা ইলেকশন করবে, জিতবে হারবে, কিন্তু মানুষের জন্য একটা মানে বড় বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে। মানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, নতুন এ দলের আহ্বায়ক হিসেবে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্য সচিব আক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটিতে মোট 151টি পদ রয়েছে। ঘোষণাপত্র পাঠ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তারা বলেন, মতের ভিন্নতা থাকতে পারে, তবে গণতন্ত্র অধিকারের প্রশ্নে সবাই এক। এছাড়া বৈষম্যহীন অংশগ্রহণমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করে মানুষের অধিকার রক্ষায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। ছাত্রদের নতুন দলের কাছে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। এমন প্রেক্ষাপটকে দর্শক সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় নতুন দল, প্রত্যাশা ও চ্যালেঞ্জ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, এবং আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আজকে যে নতুন দল আমরা আত্মপ্রকাশ করলো, জাতীয় নাগরিক পার্টি, এই দল, আপনি তাদের যে বক্তব্য, তারা যে ঘোষণাপত্র পাঠ করলো, সেই বিষয়টি একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখছেন সেটা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আপনার যা ভাবনা সেটি আমরা সকলের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। সুতরাং স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, ভাবনা প্রকাশ করতে পারেন। অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে যে সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেদিন আত্মপ্রকাশ করলো, সেই দিন একটা অগণতান্ত্রিক কিংবা যে বিতর্ক বা অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতির সৃষ্টি হলো, এই দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই ধরনের বিতর্কিত অবস্থা থেকে বিরত থাকতে পারবে। সাধারণ মানুষের কিন্তু এটাই প্রত্যাশা। আজকে সাধারণ মানুষ গণমাধ্যমে যে কথা বলেছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের এই প্রত্যাশার জায়গা। আসলে ধন্যবাদ জানাচ্ছি রোড টু ডেমোক্রেসিকে। আসলে হচ্ছে বিষয়টা আমাদের উপর চাপিয়ে না দিয়ে যে আমরা কতটা প্রত্যাশা রাখতে পারি, আমার মনে হয় যে আমরা বিষয়টা ওপেন ফ্লোরে ছেড়ে দিচ্ছি, যে হচ্ছে মানুষের উপর আমরা প্রত্যাশা রাখছি। নতুন রাজনৈতিক দল, আমরা এই দেশের মানুষের কাছে আমাদের প্রত্যাশা আছে তারা আমাদের পিছনে, আমাদের পাশে এসে দাঁড়াবেন। এবং এদেশের মানুষ, আমরা যে বিষয়গুলো উপস্থাপন করেছি আমাদের ঘোষণাপত্রে, নতুন সংবিধানের কথা, আমরা নতুন গণপরিষদ নির্বাচনের কথা, সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। আমরা পাশাপাশি বলেছি হচ্ছে এদেশের সকল দল মত মানুষ যেন হচ্ছে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারে, সেই স্বাধীনতার নিশ্চয়তার কথা বলেছি। কারণ এই যতগুলো আমরা ছিলেন হচ্ছে আক্তার হোসেন, কিন্তু এখানে আক্তার হোসেন সদস্য সচিব, নাহিদ ইসলাম এখন আহ্বায়ক। পাশাপাশি হচ্ছে নাগরিক কমিটি, এটা নিয়ে আবার পরবর্তীতে কোনো বিতর্ক হবে না তো? না, নাগরিক কমিটির
আহ্বায়ক ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, কিন্তু যে রাজনৈতিক দলটি হয়েছে সেখানে তিনি হচ্ছেন পঞ্চমে চলে এসেছেন। তো এই যেটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে যখন এইম ইন লাইফ পড়ানো হয় বা এইম ইন লাইফ বলে একটি এসে লিখতে দিলে, রচনা লিখতে দিলে, তখন ছাত্ররা তারা হচ্ছে কেউ অ্যাডভোকেট হইতে চায়, ব্যারিস্টার হইতে চায়, কেউ পাইলট হইতে চায়, কিন্তু কেউই কিন্তু হচ্ছে তারা এইটা মাথায় আনে না যে হচ্ছে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কারণ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে দীর্ঘ 50 বছরের, পরিবারতন্ত্র থেকে বের হতে পারে নাই, এবং মানুষের এই যে তরুণদের মধ্যে একটা জিনিস বিশ্বাস জন্মে গিয়েছে যে তাদের পক্ষে আসলে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না। আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যে চাইলে রাষ্ট্রপতি হতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী না, সেটাই বলছি। জি, কিন্তু আমরা এমন একটি বাংলাদেশের কথা বলছি এবং একটি স্বপ্নের কথা বলছি যে হচ্ছে ভবিষ্যতে অধিকাংশ অনেক তরুণরাই লিখতে সাহস করবে যে হচ্ছে তারা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়। তো এই জায়গাটা থেকে হচ্ছে আমাদের এই স্বপ্নটা আমরা হচ্ছে আমাদের এই দেশের মানুষ আসলে আমাদের ডাকে, আমাদের যে লিডারশিপে যারা আছে তাদের ডাকে, এবং আমরা যে বিষয়গুলোর জন্য আমরা মানুষকে ডাক দিচ্ছি সেটাতে মানুষ কতটুকু সাড়া দিচ্ছে। মানুষ যদি হচ্ছে সেই 5ই আগস্টের মতো ধীরে ধীরে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি সেই আন্দোলনের মতো যদি মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আসে, তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয় পরিবর্তন আনা সম্ভব। মানুষ যেটা প্রত্যাশা করে সেটা আমাদের মধ্য দিয়ে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। শুনে যাবে বিরোধী অবস্থান থেকে দেখার তো প্রেক্ষাপট রাজনৈতিক গ্রামার অনুযায়ী সেটি বিবেচনা করতে হবে, সেইভাবেই আপনারা দেখবেন। পাশাপাশি তারা ঘোষণাপত্রে যেটি বলছে যে পরিবারতন্ত্রের বদলে ওখান থেকে তারা বেরিয়ে আসতে চায়, মেধা এবং যোগ্যতা হবে নেতা নির্বাচনের মানদণ্ড বা মাপকাঠি। এবং আমি আশা করব যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে অতীত সরকার, স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে রাজনীতিবিদদের, বড় বড় রাজনীতির সংখ্যাটা অনেকটাই কমে গেছে, যে বিএনপির সাথে এখন ওই আপ অ্যান্ড ডাউন অনেকটা হয়ে যায়, মানে ব্যালেন্স অফ পাওয়ার বলতে যেটা বোঝায়, পাল্লা দিয়ে চলার মতো অবস্থা নাই। আমি আশা করব যে এরকম দলগুলোর উদ্ভাবনের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে আমরা যেন এমন হয়, বাংলাদেশের সংসদগুলো এমন হয় যে কোনোটা 151 বা 160 পেল, আরেকটা হয়তো 100 পেল, হ্যাঁ, আরেকটা আর বাকিগুলো 10-20টা 2-3টা পেল। তাতে হয় কি, গণতন্ত্রের যে বিউটি বলতে যে শব্দটা, এটা প্রস্ফুটিত হয় যে যদি এমন হতো। তো আমি এই দল যে আজকে যে দল ঘোষিত হলো, এবং আরো 2-1 দিনের মধ্যে আরো কয়েকটা দল ঘোষিত হয়েছে ছোট ছোট, সেগুলো সবকিছু মিলে সবাইকে মিলে মনে করি যে কাজ দিয়ে এগিয়ে গেলে এক সময় না এক সময় সেটা সবার চোখে লাগবেই এবং মানুষ সেইখানে ভর করবে। তাদের ঘোষণাপত্র শুনে বা নিশ্চয়ই আপনিও পড়েছেন, সেখানে যে ভিন্নতা তারা রাখার চেষ্টা করেছে, এবং যেটা হান্নান মাসুদ একটু আগে বললেন যে সাধারণ মানুষের যে মন্তব্য প্রত্যাশাই তাদের প্রত্যাশা, এখন গণতন্ত্রের এটি তো ভাষা, আপনার সকল রাজনৈতিক দল সেই কথাই বলছে, কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতি অনুযায়ী বাস্তবতা কি? স্বাগত জানাচ্ছেন যে মাঠে আসো। না, অবশ্যই মাঠে আসার জন্য প্রত্যেকটা, আমরা রাজনীতি করি, আরেকটা দল আসছে, তাদেরকে ওয়েলকাম জানাবো আমরা, এটাই স্বাভাবিক। এবং সেইখানে আমি যেহেতু তাদেরকে ছাত্র বলবো না, আমি যদি আপনার মাধ্যমে জিজ্ঞেস করি আজকের এত বড় প্রোগ্রামটা করলো পয়সা কোথা থেকে আসলো, আমি যদি জিজ্ঞেস করি সামনে কোন জায়গা থেকে যদি কন্ট্রিবিউশন করতে চায়, তাহলে সেটা সেখানে তাদের কথা বলাটা এমন ছিল যে তারা আয় ব্যয়ের হিসাবটা দিয়েছিল এরকম যে তাদের কাছে একটা ব্যাংকের অ্যাকাউন্টে 10,000 সামথিং টাকা আছে, কিন্তু সেখানে কিন্তু প্রায় 100 কোটি টাকার মতো ডিফারেন্ট হয়ে যায়। যে আমরা যদি নেটেই দেখি, তাদেরটাও নেটে দেখেছি, অন্যটাও নেটেই দেখেছি। তো এই জায়গাগুলো কিভাবে তারা ফিল আপ করবে? তারপরে আপনার মনে করেন যে মেধা এবং যোগ্যতা নিয়ে যে কথাটা তারা বলেছে, মেধা যোগ্যতা তারা শুরুতে বলছে আমরা কোনো পরিবারতন্ত্রের মধ্যে নেই ভাই। ঠিক আছে, আমি ওটাতেও আসছি। মেধার যোগ্যতার মধ্যে অনেক মেধাবী ছেলে মেয়ে আছে, আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একমত হবেন, যারা সেটা আরেক ধরনের মেধা, একাডেমিক মেধা। এদের মেধাটা কোথায়? কারণ এদের ম্যাক্সিমামই, এরা যেভাবে রাজনীতিতে চলে আসছে, এদের মেধাগুলো ঝরে যাবে। এই জন্য আমার দুঃখবোধটা আগে থেকেও ছিল যে একটা পড়াশোনা শেষ না হয়েই তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে। রাজনীতি এত অড জায়গা, এটাতে সময় দিতে গেলে আর অন্য সময়। তখন আপনি বলছেন একই সাথে দলের বিকাশের প্রশ্ন অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আলোচনায় আমরা গত 2 দশক 2.5 দশক তারও বেশি শিক্ষকতা জীবনে করেছি, সেগুলো মাসুদদের সময় পর্যন্ত পৌঁছায়নি, কারণ আমাদের হয়তো বয়সের ব্যবধান বা আমরা ওইভাবে শিক্ষার্থী হিসেবে তাদের পাইনি। মাসুদকে আমি উনি যেখানে তারা ব্যবস্থাপনা শিখবেন, তারা নেতৃত্বের অধিকার, এটা শুধু আমরা বলতাম, কিন্তু অনেক দশকের মধ্যে আমাদের পরিচিতরা দল গঠন করবেন, জাতীয় নেতৃত্বে আসবেন, এটা কিন্তু দেখার সুযোগ হয়নি। সে কারণে আমরা কম বেশি সবাই জানি যে কেন সে পরিস্থিতি ছিল না।
সেদিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার জন্য আনন্দের যে আমার যারা শিক্ষকের উত্তর হয়তো এই মুহূর্তে পাওয়া যাবে না। এখন মাসুদের যে ধরনের এই মুহূর্তে একটা স্মার্টফোন দরকার, প্রয়োজন এতটুকু। এখন ওই প্রয়োজনের জন্য মাসুদের বা মাসুদের দলের যে বর্ধিত বিষয় দরকার, সেটা প্রশ্ন ভবিষ্যতে উঠবে, সেটা তারাও নিশ্চয়ই সে উত্তর দেবেন কিভাবে অর্থায়ন হচ্ছে অন্যান্য বিষয়। একটা ভালো দিক বলবো যে নাহিদ পদত্যাগ করে তার সেখানে একজন তরুণ রাজনীতিক, তার ওরকম পুরনো অভিজ্ঞতা নেই, সেটা আমি ইতিবাচকভাবে দেখি। যে কথা মনিয়াপা বললেন, আমি গতকালও এক টেলিভিশন চ্যানেলে এটা বলবার চেষ্টা করেছি যে এখন তারা বড়দের ক্লাবে যোগদান করলেন এবং রাজনীতির জটিলতা, কুটিলতা, রাজনীতির বহু স্তর, বড়দের ক্লাবের এই প্রসঙ্গটা যদি একটু স্বামী স্যার বোঝার চেষ্টা করি, তার মানে দল ঘোষণার মধ্যে দিয়ে এতদিন তাদের আমাদের শিক্ষার্থী হিসাবে দেখেছি এবং একই সাথে গণঅভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের ওই অনুভূতি আর পাবে না, সেটি বলছেন? পাবে না সে কথা বলছি না, কিন্তু এতদিন আপনি যেভাবে একটা শিক্ষার্থীকে দেখেন যে যারা একটা আন্দোলনের ক্যাটালিস্ট, আমরা যেটা পারিনি সেই তরুণরা সেই পরিবর্তনটা এনেছে, আমরা তো তাদেরকে একটা পলিটিক্যাল এন্টিটি হিসাবে দেখিনি। আমাদের বোধ যদি সঠিক হয়ে থাকে, আমাদের ধারণা, তাহলে তারা অনেক ধারার মিশ্রণ ছিলেন, অনেক রকম রাজনৈতিক আদর্শ তাদের মধ্যে এসে মিশেছে। আমরা নাম উল্লেখ নাই করি, কেউ কেউ আছেন যে রাজনৈতিক আদর্শ না, কিন্তু তিনি একটা অন্য ভাবাদর্শে অনুপ্রাণিত হতেই পারে, মানুষের তো বহু রকম আদর্শ থাকে। আমার মনে হয় যে মাসুদ নিশ্চয়ই একমত হবে যে বহু ধারার বহু মতের মানুষ তাদের সঙ্গে এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তারা নেতৃত্ব দিয়েছেন, তরুণ যুবারা অংশগ্রহণ করেছেন, বাকিরা সম্পৃক্ত হয়েছেন, এইভাবেই তো আন্দোলনটা তৈরি হয়েছে। এখন রাজনৈতিক দল যখন তৈরি হয় তখন তো আপনি পোলারাইজড হলেন, আপনি একটা কিছু, এটাও একটা পোলারাইজেশন, যেমন বিএনপি একটা পোলারাইজেশন, অন্য দল একটা পোলারাইজেশন, তার একটা, এর সাথে রাজনীতি তো সরল পথে যায় না আমাদের অঞ্চলে, সুতরাং তার বহু স্তর আছে, বহু মাত্রা আছে, কি হতে পারে একেবারে সংস্কার জটিল কুটিল দিক আছে, কি অন্য সংস্কার তো হবে, সেগুলো নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন, এটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তনকারী তিনটি বিষয়। তারপরে তো তিনি নিবন্ধনের জন্য তারা আমি যে বিষয়টা যে হচ্ছে মেধা এবং যোগ্যতা, আসলে এখানে মেধা এবং যোগ্যতা বলতে যে হচ্ছে পড়াশোনায় জিপিএ 5 পাওয়াকে মেধা এবং যোগ্যতা হিসেবে ধরে নেওয়া হয়, সেই মেধার ভিত্তিতে রাজনৈতিক দলের নেতৃত্ব হবে, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি একটা লিডারশিপ ক্রাইটেরিয়া ঠিক করে গেছেন যে এই পরিবারের মধ্য থেকেই আসবে, এর বাইরে আসার সুযোগ নেই। আমরা এই জায়গার বিষয়টা হচ্ছে এই পরিবারের মধ্য থেকে আসতে হবে এমন কোনো বিষয়ই থাকবে না, যে হচ্ছে যে কেউ তার ক্যাপাবিলিটি অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী এবং সে যে শ্রম দিবে, যে মেধা দিবে এই রাজনীতিক ক্ষেত্রে, সে এসে সেই পদে বসতে পারবে। সেটাই হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার মানে হচ্ছে আমাদের মেধা ও যোগ্যতার প্রশ্ন। এবং আমরা তো একটা বিষয় ছোটবেলা থেকে পড়েছি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসরুমে যেমন হচ্ছে শিক্ষকের ছাত্র, আমরা হচ্ছে রাজপথে এসে হচ্ছে রাস্তায়ও আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শিখেছি, প্যাসিস্ট থেকেও শিখেছি। আপনি প্রকাশ্যে আসবেন, আমরা নিজেরা রাজনীতিতে শিখছি, আমরা অর্জন করছি এবং আমরা সামনের দিকে পাইট দিতে চেষ্টা করছি। বিকাশে চ্যালেঞ্জ পড়তে হতে পারে, আসলেই আমরা চ্যালেঞ্জের পথটাকেই বেছে নিয়েছি, আমরা হচ্ছে আপনার কণ্ঠকাঠিন্য পথটাকেই বেছে নিয়েছি, আমরা কুসুম আস্তীর্ণ পথে আমরা আগাচ্ছি না। আমরা যদি সেরকমই হতো তাহলে হচ্ছে আমাদের পদম 8-10 জন যে বড় বড় রাজনৈতিক দল থেকে সমন্বয় করে যে আমাকে আপনারা নমিনেশন দেন বা মন্ত্রী করেন, আমরা আপনাদের সাথে চলে আসি, বা এরকম প্রপোজাল তো অনেক আসেই। তো হচ্ছে সেই জায়গায় রাজি হয়ে তারা আর এখন হচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করে সেটাকে বড় করবে এবং সেখান থেকে তারা ইলেকশন করবে, জিতবে হারবে, কিন্তু মানুষের জন্য একটা মানে বড় বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে। মানে নিজেরাই নিয়ে নিয়েছে। ভাই, এই আলোচনাটাও কিন্তু আছে যে আপনি ওই যে বিভিন্ন কর্নার থেকে যে সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার যে প্রস্তাবগুলো, তো সেটা ব্যক্তিকেন্দ্রিক যেরকম আপনাদের কাছে প্রস্তাব আছে, তখন এই আলোচনাটি আছে যে আপনারা দল গঠন করে দলীয়ভাবে সেটা ফাইট করবেন যাতে বেশি আসন পাওয়া যায়, এবং আপনারা দল ঘোষণার আগে জোটেও যেতে পারেন, এই ধরনের একটা তৈরি হচ্ছে। কিন্তু সেই আমাদের সেকেন্ড রিপাবলিকের জন্য লড়াই করবে, সুতরাং হচ্ছে আমাদের সাথে কেউ যদি ইয়াতে আসতে হয়, জোটবদ্ধ হতে হয় বা নির্বাচন যেতে হয় কারোর সাথে, তাহলে কিন্তু আমাদের এই রূপরেখাগুলো, আমাদের সেই বিষয়গুলো দিয়ে এই জায়গায় একমত না হলে, কিন্তু এই যে বিষয়গুলো আপনি বললেন, আনান মাসুদ যে বিষয়গুলো বললেন এটা ঘোষণাপত্র অনুযায়ী, কিন্তু এই বিষয়গুলো অনুযায়ী আপনার নিবন্ধন পেতে এখন যে প্রচলিত নিয়ম রয়েছে এর সাথে যে এই বিষয়গুলো সাংঘর্ষিক, সেই খবর কি আপনারা রেখেছেন? এখানে সাংঘর্ষিক মানে আমার নির্বাচন রূপরেখায় কি হচ্ছে, আমরা যে নির্বাচন কেন্দ্র করেই আমাদেরকে যে হচ্ছে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে সেটা বিষয় না। আমরা মূলত একেবারেই বলছি, আমরা কয়েকটা বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে গিয়েছি। অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা গিয়েছি যে হচ্ছে চুপুর পদত্যাগ করাতে হবে, চুপুকে সরাতে হবে, সেটা আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষার পথে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে, বুঝে হোক না বুঝে হোক।
এবং পাশাপাশি হচ্ছে আমাদের যখন আমরা হচ্ছে নতুন সংবিধানের কথা বলছি, পুরাতন সংবিধান বাতিল করে, সেটা নিয়েও আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি, কিন্তু ওনারা বিষয়টা হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে গিয়েছেন এবং হচ্ছে এই বিষয়ে রাজি হন না। আমরা ঘোষণাপত্রের কথা বলেছি, সেই ক্ষেত্রে সহযোগিতা পাইনি। মানে বিষয়টা হচ্ছে যে আমরা তোমাদেরকে সহযোগিতা করছি না, 5ই আগস্ট আগ পর্যন্ত করছি, এখন সামনের দিকে তোমরা পারলে ফাইট করে নাও। তো বিষয়টা হচ্ছে আমরা সহযোগিতা পাননি কাদের? কোন রাজনৈতিক দলের সহযোগিতা পাননি? বড় রাজনৈতিক দল, মেইনলি বড় রাজনৈতিক দল যেটা আছে বাংলাদেশে, তাদের সহযোগিতা আমরা এই ক্ষেত্রে পাইনি। তো যার কারণে আমরা এখন হচ্ছে আমি আলোচনাটা এখন তো আমরা আর ভাই কোনো ঘোষণাপত্র সংবিধান প্রশ্নে আমরা এই যে করে আপনারা ক্ষমতায় যাবেন, জি, তাহলে হচ্ছে আপনারা যদি সহযোগিতা না সমর্থন না করেন, সহযোগিতা না করেন আমাদেরকে, তাহলে আমাদেরকে ক্ষমতায় গিয়ে এই কাজগুলো করতে হবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের প্রশ্নে, ক্ষমতার প্রশ্নে তো সহযোগিতা করবে না, সহযোগিতা বা সমর্থন দিবে তো সাধারণ মানুষ। আমরা বলছি আবারও যে আমরা স্বপ্নকে কেন্দ্র করে, আমরা আমাদের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আমরা ওই একসাথে থাকতে চেয়েছি। সে আকাঙ্ক্ষার প্রশ্নে যখন হচ্ছে দ্বিমত হয়ে গেছে, তখন আমাদেরকে আলাদা একটা মতের আলাদা একটা রাজনৈতিক দল করতে হয়েছে, সেই জন্য হচ্ছে। আর অর্থের যে বিষয়টা বলছেন, আসলে অর্থের বিষয়টা নিয়ে হচ্ছে অনেক কথাই আসে। আসলে হচ্ছে ছাত্র নেতা থেকে অনেকেই এমপি হয়েছেন, অনেকেই মন্ত্রী হয়েছেন এবং খুব দ্রুতই অনেক টাকার মালিক হয়েছেন। আমানুল্লাহ আমান ভাই ডাকসুর ভিপি হওয়ার পরপরই ছাত্র নেতা হয়েছেন। নূর ভাই হচ্ছে আপনার ইয়ার পরপরই এখন গাড়ি বাড়ি সবই আছে। তাহলে সব প্রশ্ন শুধু আমাদের দিকে তাকিয়ে, কারণ অভ্যুত্থানের আগে যেমন হচ্ছে আমাকে 3-4 জন মানুষ সহযোগিতা করতো চলার জন্য, পড়ার জন্য, এরকম মানুষ ছিল। অভ্যুত্থান পরবর্তীতে এসে আমি যখন হচ্ছে অভ্যুত্থানের একটি ফেস হয়েছে, আমি ব্যক্তি কেন্দ্রিক, আমি তো এর চাইতে অনেক বেশি সহযোগিতা পাচ্ছি আমাকে বিভিন্ন জায়গা থেকে। এটা তো স্বাভাবিক ব্যাপার। যখন হচ্ছে আপনি পলিটিক্সে যাবেন, বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী আছে, বিভিন্ন ধরনের যারা হচ্ছে চাই আমরা রাজনীতিতে আগে, যে এরকম বিষয়গুলো থাকে। এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কতটা রাখতে পারি, মানে হচ্ছে ট্রান্সপারেন্সি রাখতে পারি। আমরা স্পষ্টত বলছি আমাদের পার্টির যে অর্থনৈতিক এজেন্ডা হবে, সেই অর্থনৈতিক এজেন্ডা সরাসরি প্রকাশ্য থাকবে ওয়েবসাইটের মাধ্যমে। সবকিছুই আমাদের কোথা থেকে কি অর্থ আসছে, যেহেতু আমরা মাত্র পলিটিক্যাল পার্টি করছি, সেহেতু হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সকল ইনফরমেশনগুলো আমরা এক্ষুনি সকলের সামনে দিতে পারছি না। সবকিছু স্বচ্ছ থাকবে, সবকিছু স্বচ্ছ থাকবে। জায়গা থেকে হেল্প নিয়ে চালাতাম, তখন এই প্রশ্ন হয়তো সেখানে ছোট। আমরা শুনে আসি মনে পাখি, আরো বড়। যেমন আগে এই শিক্ষার্থীরাই আব্দুল হান্নান মাসুদি বলতেন যে কোনো একটি রাজনৈতিক দল, এখন তিনি স্পষ্ট করে বললেন যে বিএনপির অসহযোগিতার কারণ। সহযোগিতা পায় নাই। বিএনপি তো একটা পরিপূর্ণ একটা দল। বিএনপি নিজের হিসাব বুঝে, বাংলাদেশের জনগণের হিসাব বুঝে। বিএনপির সাথে আওয়ামী লীগের অনেক দিনের অনেক দ্বন্দ্ব ছিল, অনেক অন্য দলেরও দ্বন্দ্ব থাকে, কারণ আমাদের রোডের ফাইনাল রোডটা একই সবার। আজকে যে দল গঠন হলো তারও যেটা, আমারও সেটা, জনগণের কল্যাণ। এক একজন এক এক রোড দিয়ে হাঁটে, এক একজনে এক এক রোড দিয়ে হাঁটে, যার যে সামর্থ্য অনুযায়ী রোড দিয়ে হাঁটে। সেই জায়গায় যদি রাষ্ট্রপতির কথায় তারা সহযোগিতা পায় নাই, প্রথমে বললেন রাষ্ট্রপতির ব্যাপারটা যদি ওই প্রথম 3 দিন কোনো সরকারও ছিল না, শেখ হাসিনা পালিয়ে গেল, সেই সময় যদি তারা বলতো, তারা যা বলতো সেটাই হতো। তারা সেটা না বললে, তারা যে দলটাকে সাপোর্ট করলো, যাদেরকে সরকারে নিয়ে আসলো আমাদের ভাইরা, তারা সরকারে আনলো যাদেরকে, তারা ওই রাষ্ট্রপতির হাত দিয়েই শপথ নিল। খেয়াল করেন আপনি জিনিসটা। তারা কিন্তু শহীদ মিনারে শপথ নিতে পারতো কার কাছে? যারা মৃত আমাদের শহীদ পরিবার, তার বাবা মা, এদের হাতে কিন্তু আপনারা তো একটু মনে করেও দিতে পারতেন, তারা তো নবীন। আমরা মনে করিয়ে দেওয়া, সেই দিনও আমরা নেপথ্যে ছিলাম, আজকেও সেই দিনও আমরা তাদের মাস্টার মাইন্ড না, তারা অন্য কারো কাছে ওরিয়েন্টেশন করা, আমাদের কাছে না। আমরা বললেও তারা গ্রহণ করতো এটা মনে হয় না। আমরা যেটুকু তাদের না বুঝিয়ে করতে পেরেছি ওইটুকুই আমরা করেছি। অন্য কারা? তাদের অনেক গ্রুপ ছিল। মাসুদ বলল বিএনপির কথা সরাসরি বলল, আপনি কি বলবেন অন্য কারা? অন্য যে দলগুলো মাস্টার মাইন্ড, যারা নেপথ্যে আছে, আসল মাস্টার মাইন্ড না, যেটা ইউনূস সাহেব আগে প্রথমে 2-3 জায়গায় যায় ছাত্রদের নাম বললো, পরে কিন্তু এখন আর বলে না, উজ্জ্ব করে ফেলেছে। আমরা কিন্তু সুইজারল্যান্ডে এরকমই দেখলাম। তো মাস্টার মাইন্ড যারা, তারা ওই বাতাসে আপনি বাস করেন, বাতাস দেখা যায় না, আমরা দেখছি না, কিন্তু আমরা বুঝি কে মাস্টার মাইন্ড। তো সেই মানুষগুলো তাদের বুঝাইতে পারে না। আচ্ছা, বুঝলাম। রাষ্ট্রপতির ঘোষণাপত্র এবং জাতীয় সরকার হলো না, তারপরে আমি বলি সেক্ষেত্রে আপনাদের অসহযোগিতা ছিল, তারা বলছে। আমি সেটাই বলছি। ঘোষণাপত্রে আপনার আমাদের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব আছে, কিন্তু 72-এর সংবিধান নিয়ে, অরিজিনাল যেটা 72-এর সংবিধান, সেটা শামীম ভাইও বলবে যে স্টাডি করলে 72-এর সংবিধান নিয়ে আমাদের গন্ডগোল নেই। আমাদের প্রবলেম আছে আইনের অনুশাসন লেখা আছে ওখানে, কিন্তু আইনের অনুশাসন না মানা হলে, মানে কিভাবে মানা হচ্ছে সেটা নিয়ে আপনাদের যতই আইন বানান, আইন যদি পালন না করা হয় কোনো লাভ নাই। তো তাদের ঘোষণাপত্রের সঙ্গে আমাদের ঘোষণাপত্রের কখনোই মিলবে না। কারণ আমরা যেগুলা আপনার আওয়ামী লীগের শাসন আমলে যেগুলা আপনার কি বলে যে সংশোধনী এনেছে, আমরা সেই সংশোধনী বাতিল চাই।
আমরা ওই জিনিসগুলো বাতিল চাই, এবং আমরা সংবিধানটাকে রেখেই যেটা যেটা ওই সময় উপযোগী না, এই সময় উপযোগী না, সেটার মধ্যে আমরা চেঞ্জ আনতে চাই সকলের সঙ্গে কথা বলে। আচ্ছা, জাতীয় সরকার হলো না কেন? প্রক্রিয়ামেশন করতে চাই না। আর জাতীয় সরকার হলো না এই কারণে, জাতীয় সরকার হওয়ার জন্য যে অবস্থায় বিএনপির জন্য যে অবস্থাটা অপেক্ষা করছিল, বিএনপি ওটা মনে করে না। জাতীয় সরকার হলে আপনার মনে পড়ে যে আপনার ১/১১ সময় এমনিতেই ২ বছর খেয়ে ফেলেছে। বিএনপি নির্বাচনমুখী একটা দল, বহুদিন নির্বাচন করতে পারছে না। বিএনপি আপনার যদি এরকম যদি দল থাকতো এত বড়, আপনি কি জাতীয় সরকার চাইতেন না? বিএনপি কিভাবে জাতীয় সরকারটা চাইবে? জাতীয় সরকার হওয়া মানেই আমারও প্রতিনিধি আছে, আপনারও প্রতিনিধি আছে, শামীম ভাইয়ের প্রতিনিধি আছে, সব প্রতিনিধি তো দেশ চালাচ্ছে। কিন্তু সেই প্রতিনিধি নির্বাচন যাতে যৌক্তিকভাবে হয়, গণতান্ত্রিকভাবে হয়, সেই প্রশ্নে যে সংস্কার, সেই সংস্কারে তো ন্যূনতম সময় লাগবে। আমরা যেটা বলেছি সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারও যা, অন্তর্বর্তীকালীন সরকারও তেমনি, ফর নির্বাচনের জন্যই তো এত কিছু। শেখ হাসিনার এত অধঃপতন। তত্ত্বাবধায়ক সরকারের তো একটা সময় মেয়াদ আছে, অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো মাসের জায়গায় 7 মাস হবে, অলরেডি 7 মাস চলছে, চলমান 7 মাস চলেও গেল, আর 3-4 দিন আছে, এখন কি বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারছেন? এই জায়গায় বিএনপি, আমি আমার জায়গায়, আপনি হলে কি করতেন? আমার জায়গায় যদি হান্নান মাসুদ হতো কি করতো? একই কথা করতো। আমার যদি বিএনপির অর্ধেক লোক যদি হান্নান মাসুদের থাকতো, হান্নান মাসুদ কি করতো? কোনোদিনও রাজি হতো না, কোনোদিনই না। আর যে কথাটা বলছে, আমি আজকে হাসনাতের যে বিহেভিয়ার সাথে, বডি ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হলাম, যে কথাটা বলছে পরিবারতন্ত্রের খবর রচনা করতে, সুন্দর করে আমিও কথা বলছি, শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলা যায়, সুন্দর করে। কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনূস কিন্তু অনেক কঠিন কথা বলে সুন্দর করে। শেখ হাসিনাও কিন্তু অসুন্দর করে কঠিন কথা বা সহজ কথা অসুন্দর করে বলতো। এটা হচ্ছে যার যা শিক্ষা, ভয়ঙ্কর সুন্দর শিক্ষা, ভয়ঙ্কর সুন্দর। এখন সে যেটা বলল, আমি আমার দলের কথা বলছি। 54 বছরের বাংলাদেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কেউ কি বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার কোনো আত্মীয় স্বজনকে রাজনীতিতে নিয়ে আসে নাই? আনছিল। তারপরে সাত্তার সাহেব আসছে, ঠিক আছে, তারপরে একটা এত বড় রেভলিউশন হয়ে গেছে। রেভলিউশনের পরে তারপরে স্টেপ বাই স্টেপ বি চৌধুরী থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 8-9 বছর কিন্তু রাজনীতি শিখেছে। আমি বলি এখনকার অবস্থা, যখন 2001 থেকে 2006 এখানে আমাদের আজকের যে অ্যাক্টিং চেয়ারম্যান, এরকম কোনো পদও তার ছিল না। বিএনপির প্রাইমারি মেম্বারশিপ সে বগুড়া থেকে নিয়েছিল, তার সে কোনো এমপিও ছিল না। এখন মানুষ যদি, আমরা যারা দল করি তারা যদি অতি উৎসাহী হয়ে, দুইজনই আমার দুই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি পারে না আপনি কি আপনার বিএনপিতে খালেদা জিয়ার পরিবার, কি আপনার আওয়ামী লীগের পরিবার? এই আওয়ামী লীগ এবং এই মাঠের বিএনপি আমরাই তো এটা করেছি। তাহলে আজকে পরিবারতন্ত্রের কথা বলি, যাই বলি না কেন, 1000 মানুষের মধ্যে 999 জন যদি ওপেন ভোট দেয়, ওপেন যদি ভোট দেয়, একজন মানুষ ভোটটা না দিয়ে কোন বিপদে পড়বে? তাহলে মনে হয় আপনারা এই যে সরকারের 7 মাস যে হতে চলছে, এই জায়গাতে একেবারে এক লাইনে বলেন যে বিএনপি এখন কি চায়, বিএনপির উদ্দেশ্যটা কি? বিএনপি এখন নির্বাচন চায়, এক কথায় নির্বাচন। সেটা কবে? ডিসেম্বরে? এটা টুডে অর টুমরো। ডিসেম্বরে তো নির্বাচন হবে, একেবারে এখন পর্যন্ত স্থির না। স্থির নেই অর্থে বলছি আমরা বিএনপি নির্বাচন চায়, এবং এই মুহূর্তেও এই সরকারের কথা বিএনপি ওইভাবে বিশ্বাস করতে পারছে না বলেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। এত ষড়যন্ত্র, চারপাশে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র অনেক ষড়যন্ত্র, একটা দুইটা ষড়যন্ত্র না। আপনার সেনা প্রধানের বক্তৃতা দেখেন, ওটা একটা অংশ। উনিও অনেক কথা বলেছে, নিশ্চয়ই উনি অনেক কিছু উনার দৃষ্টিতে দেখেছে বলেই বলেছে। আপনার এই সরকার এক এক সময় এক এক কথা বলছে, তারাও যে খুব বেশি ভালো অবস্থায় আছে তা না, অথচ তারা কিন্তু আমাদের এই জায়গাতে আমি শামীম স্যারের কাছে যাওয়ার আগে, যে গণঅভ্যুত্থানের আগে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলন করতে পেরেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে। তো এখন যে ষড়যন্ত্রের কথা বলছেন, সকল রাজনৈতিক দল নাগরিকদের নিয়ে একসাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা আন্দোলন করতে পারছেন না কেন? কারণ আমার শস্যের মধ্যে ভূত আছে। ভূত যদি শস্যায় থাকে তাহলে তো হয় না, তাহলে তো আপনার হয় না। আপনি বিভিন্ন সংস্থা, এই 53 বছরের তো বছরে ভূতেরও তো 53 বছর হওয়ার কথা বাংলাদেশে, তারও তো একটু বয়স হওয়ার কথা। সে তো কোনোভাবে দুর্বল হয় না, আরো শক্তিশালী হচ্ছে। ভূতের 53 বছর হয়ে দুর্বল হওয়া তো দূরের কথা, ভূতের ভীমরতিতে পেয়েছে। ভীমরতিতে পেয়েছে বলেই ভূত আজকে এটা করে, কালকে এক সংস্থা বাদ দিয়ে আরেক সংস্থাকে ওয়েলকাম করে। আমরা তো এক সংস্থা বাদ দিয়ে আরেক সংস্থার কাছে আমরা কোনো সংস্থাই চাই না। আপনারা বলছেন সবই দেখি তা না। কথা
হ্যাঁ সবই দেখি টানা না, লালন হ্যাঁ, সেটাই সেই গায়ের তা না মতো না। সার্বিক ইন্টারেস্টের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এই ভূ রাজনীতির প্রেক্ষাপট সেগুলো নিয়ে আপনি লেখেন, বলেন, কথা বলেন। এই যেটি আজকে যেটি আমাদের নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না বাংলাদেশে। দেখেন, আমাদের আলোচনা আমরা শুরু করেছিলাম প্রত্যাশা প্রাপ্তি নিয়ে, জি। কিন্তু আমরা সম্ভাব্য দ্বন্দ্বের আলোচনাগুলোতে কিন্তু চলে যাচ্ছি, চ্যালেঞ্জের প্রসঙ্গে তো স্যার এগুলো আসবেই। আর একটা বিস্তৃত প্রেক্ষাপটের দরকার জি। পড়বে। আমি ওইটা এক দুই লাইন বলে আপনার এখানে please। আসি। তারা যে মৌল বিষয়গুলো আজকে উত্থাপন করেছেন, যে দ্বিতীয় রিপাবলিক, নতুন সংবিধান এবং একটা নতুন শাসনতন্ত্র তৈরির জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে বা গণপরিষদ দরকার পড়ে, এই কথা কিন্তু তারা শুরুতেও বলেছেন। আমি আমার কথা পুনরাবৃত্তি করছি। জি। কিন্তু বিপ্লবে একসঙ্গে অনেকে বিপ্লব করে। বিপ্লবের পরে কিন্তু এমন কোনো কথা নেই যে সবাই একমুখী থাকবেন বা সবাই এক জায়গায় যাবেন। হতে পারলে তো সেটা ভালো হতো, সেটা সব ক্ষেত্রে ঘটে না। কারণ এর মধ্যে বৃহৎ বিএনপির মতো দল আছে, এর মধ্যে পুরনো জামাত ইসলামের মতো দল আছে, এর মধ্যে অন্যান্য আরও সংগঠন আছে, এবং তারা বহুদিনকার দল। এরা কেউ কেউ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কেউ বিরোধী দলে ছিলেন, কেউ মাঠের রাজনীতিতে ছিলেন। সুতরাং আমরা যে প্রক্রিয়ায় গণঅভ্যুত্থানটা দেখেছি, তরুণরা সর্বাগ্রে ছিলেন। এটা কে করেছেন, কার মাধ্যমে এটার প্রধান নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা আমরা ইতিহাসের অংশ। তার মানে কি আপনি কি মনে করেন এখন বিএনপির জন্য রাজনৈতিক খেলাটা খুব সহজ হয়ে গেল? না, বিষয়টা এরকম না। বিষয়টা হলো তারা যে মৌলিক দাবিতে ছিলেন, আমি যদি বলি যে এখন মাসুদরা যাদেরকে নিয়ে দল গঠন করলেন, তারা কিন্তু সেই দাবি থেকে সরে আসেননি। তারা মধ্যবর্তী একটা সময় তাদের একজন অন্তত সরকারের অংশ ছিলেন। তারা মাঠে বিভিন্নভাবে আমার কাছে মনে হচ্ছে এক ধরনের নিরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। আপনি এই মুহূর্তে খেয়াল করুন যে তারা যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন, এখনো নিবন্ধন ইত্যাদি, সেগুলো তো অন্য প্রক্রিয়ার আলোচনা। তাদের কিন্তু আরো সমমনা 3টা সংগঠন মাঠে রয়েছে। আপনার আগে ধরনের কি আপনি সহসা দেখেছেন যে 3টা এরকম সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা প্রেসার গ্রুপ এক্সিস্ট করে আদর্শিকভাবে এবং মূল একটা দল গঠন করা হচ্ছে? সুতরাং এটা তারা যদি একসাথে চলতে পারে তাহলে তার কোনো কথা নেই। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা আমি আসছি যে জায়গাটায়। এর আগে আপনি বড় বড় কিছু ঘটনার কথা চিন্তা করেন, যেমন ধরুন রাষ্ট্রপতিকে অপসারণের দাবি, কিংবা আমি ধরে নিই যে সচিবালয়ে একটা কোনো কিছু ঘটতে যাচ্ছে, বা আরো কোনো বড় দাবিতে তারা প্রধান আমাদের উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই নেতৃবৃন্দ গিয়ে গেছেন শিক্ষার্থীদেরকে নিয়ে। তার মানে তারা একটা বৃহৎ শক্তি মাঠে। সরকারের কাজ করেছেন, কিন্তু তারা কিন্তু সেখানে মধ্যবর্তী অবস্থানে গেছেন। কখনো তারা নিরসনের ভূমিকা নিচ্ছেন, কখনো তারা বক্তৃতা দিচ্ছেন, কখনো তারা দাবি দাওয়া দিচ্ছেন। এখন আপনাকে প্রশ্ন করতে হবে যে এই দলে তাহলে কি মাসুদরা আবার একই ভূমিকা পালন করবেন? এখন তো তারা রাজনৈতিক দল, তাহলে এই রাজনৈতিক দলকে এখন যাবেন বঙ্গভবনের দিকে, বা তারা এখন কথার কথা প্রধান উপদেষ্টার বাড়িতে কেউ যদি অবস্থান ধর্মঘট করে বসে যে আমাকে দাবি দেওয়া, সেখানে যাবেন? কিংবা তারা মীমাংসা করতে যাবেন? তারা তো লাইক এনি আদার পলিটিক্যাল পার্টি, যদি ওইভাবে তাদেরকে দেখি। কিন্তু অন্যদের যেটা মাঠে নাই, তাদের একবার সুস্পষ্ট প্রকাশ্য, কোনো গোপন না, 3টে অত্যন্ত শক্তিশালী আদর্শিক সংগঠন মাঠে কাজ করবে, এবং তারা তাদের বড় নেটওয়ার্ক। সুতরাং আপনাকে আগে তাদের বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে, দ্বন্দ্বের বিষয়টা যারা। এখন দ্বন্দ্বের যেটা জায়গাটা তৈরি হবে, আমি দ্বন্দ্ব মানে কনফ্লিক্ট অর্থে দ্বন্দ্ব বলছি না, কোন কোন জায়গায় যে মতনৈক্য তৈরি হবে, এই যে প্রধান 3টা দাবি, যদি তাদের গঠনতন্ত্রে প্রধান 3টা দাবি প্রতিফলিত হয়, তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে বাংলাদেশের সাথে দ্বিতীয় ঘোষণাপত্রে যেহেতু আছে, তার মানে তো সেটি আমরা ধরে নিই, মানে একটা দ্বিতীয় রিপাবলিক মানে তো এটা অ্যানাদার একটা উইথ এ নিউ কনস্টিটিউশন, উইথ এ নিউ বাংলাদেশ, আর একটা এরা সূচনা হচ্ছে, তাই না? 5 দশক পরে বা 5.5 দশক পরে। এবং আপনার আপনি দেখছেন যে দেশের মধ্যে দেশ না, দেশের মধ্যে দেশ দেখছি না, এটা আর একটা পর্যায়ের তারা প্রস্তাব দিচ্ছেন। এই পর্যায়ে বড় দল একমত হবে কিনা, বিএনপি একমত হবে কিনা, অন্যরা একমত হবে কিনা, দেশের বাকি জনগোষ্ঠী একমত হবে কিনা, সেটা অনেক বড় ব্যাপার। এবং ওনারা মাসুদ কিন্তু একটা ধারণা দিয়েছেন, ধারণাটা এরকম যে ঠিক আছে, আমি নির্বাচন কেবল দেখছি না, আমি আমার এই ধারণাটা নিয়ে এগোতে চাই। তারপরে এখন সেটা হয়তো পরবর্তীতে তারা আরো স্পষ্ট করবেন। এখন এই পরিস্থিতিতে আপনি যদি বলেন, এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আমরা কারোর পন্থী না, তার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে পন্থী বা পন্থী না, এটা অস্পষ্টভাবে বিভিন্ন সময় আলোচিত হয়ে থাকে। স্পষ্ট না, আমরা লেবানন না, যেমন লেবাননে ছিল কে সিরিয়াপন্থী, কে সিরিয়াপন্থী না। যেমন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আছে কে ইরানপন্থী, কে ইরানপন্থী না। আমরা ওরকম অবস্থায় ছিলাম না, কিন্তু আমরা আলোচনাগুলো এসে গেছে আমাদের এখানে। সেইটা দিয়ে এখনই ভূ রাজনীতি কিংবা এই এদের পররাষ্ট্রনীতি কি হবে, তারা কি করবে, এত দ্রুত এটার নিরসন করা সম্ভব না। আরেকটা বিষয় স্যার এখানে একটু শুনে নিই। মনিয়াপা যেটি বলছেন যে শিক্ষার্থীদের এই দলের পেছনে কেউ পরামর্শদাতা বা অভিভাবক হিসাবে আছে, সেটি কি তাদের এই ঘোষণাপত্র দেখে মিল পাওয়া যায় কোনো দলের? দেখেন, এগুলো তো দল বিভিন্ন রকম অনুমান করবেন, নাগরিক বিভিন্ন রকম অনুমান করবেন, অনুমানের ভিত্তিতে তার আলোচনা করা যায় না যে কে আপনাকে প্রত্যক্ষ সমর্থন দিয়েছে, কে আপনাকে পরোক্ষ সমর্থন দিয়েছে। কিন্তু বাংলাদেশে এর আগে কোনো দলকে আমরা এইভাবে বলতে দেখিনি। কিন্তু আমরা তো কার অভিনন্দনটা বড় বা কে বেশি ওয়েলকাম করেছে সেইটা, যে এটা বোধহয় এরকম ছিল যে পেন্টাগনের টাকা খাস, হোয়াইট হাউসের কৃতদাস। তো তখন তো এত কালিটালি রুশ ভারতের দালাল্লা সাবধান,
তো সাইন পেন দিয়ে লিখতো, এত তো কালি কলম পাওয়া যেত না। তার মানে কি তখন বলতো একপন্থী ভারতপন্থী, একপন্থী বোধহয় পেন্টাগনপন্থী, আর একপন্থী বোধহয় রুশপন্থী, এইটা বলতো, তকমা দেওয়ার চেষ্টা করতো। কিন্তু এরকম প্রকাশ্যে একটা দলের আত্মপ্রকাশের সময় আমরা কি বাংলাদেশে কখনো শুনেছি যে আমি এই পন্থী বলে দেবার চেষ্টা করছেন? কিন্তু তারও আগে আমাদের আভ্যন্তরীণ যেটা, যে সেকেন্ড রিপাবলিক, নিউ কনস্টিটিউশন এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটাকে সহজভাবে নেব কিনা বা খুব হালকাভাবে নেব কিনা বা ঘোষণার সাথে ঘোষণা হিসাবে আমরা নেব কিনা। কারণ হলো যে আগামীকাল না হোক 1-2 মাসের মধ্যে, যেখানে এই মুহূর্তে বিএনপি একদম নির্বাচনমুখী হচ্ছে, সে তার বর্ধিত সভা করেছে, সে তার লোকজন ঠিক করছে, অন্য একটা দলের ক্ষেত্রে আমরা শুনছি যে সম্ভাব্য সে তার প্রার্থী বিভিন্ন ক্ষেত্রে দিচ্ছে, আমি বাকিদের প্রস্তুতি জানি না। এবং এখন বাংলাদেশের যে সিকিউরিটি সিচুয়েশন দাঁড়িয়েছে, আমি যদি সবগুলোকে মিলে একটা নিরাপত্তা পরিস্থিতির কথা বলি, আমি বলছি না তৌহিদ যে সবকিছু নিরাপত্তা চোখ দিয়ে দেখতে হবে, সবকিছু সিকিউরিটাইজ আমি করার পক্ষে না, কিন্তু এই পরিস্থিতিতে একটা টার্গেট লাগবে বাংলাদেশে। এই সংকট যদি উত্তরণ করতে হয়, সে টার্গেট বিএনপি মনে করছে যে তা নির্বাচন, অন্যরা যারা মনে করছে নির্বাচন, কিন্তু এই দল যে ঘোষণা দিচ্ছে দে হ্যাভ আ ব্রডার অবজেক্টিভ। তাহলে পলিটিক্যাল কনসেনসাসের যে প্রসঙ্গ বলা হচ্ছে সেটি দিন শেষে মার খাবে না, মার খাবে এভাবে বলবো না, সেটা আমরা যত সরলভাবে মনে করেছিলাম একীভূত হবে বা একটু সমান্তরালে এগোলে একটা জায়গায়। রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে আপনারা আন্দোলন করেছিলেন, সেটি শেষ পর্যন্ত হলেন না, বিএনপির বিরুদ্ধে আপনারা অভিযোগ দিচ্ছেন। এই মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আপনাদের দলকে দাওয়াত দেয়, আপনারা যাবেন? আমরা হচ্ছে রাষ্ট্রের প্রধান হিসেবে যদি কোথাও থেকে কোনো দাওয়াত আসে, সেক্ষেত্রে হয়তো আমাদের এটা ইয়েতে আলোচনা করতে হবে, যেহেতু এখনো উনি ওখান থেকে সরে নাই। এটা তো হচ্ছে রাষ্ট্রীয়, আমরা ধরে নেব আপনারা যাচ্ছেন না, আমি সেটা বলছি না। আমরা অলরেডি কিছু প্রোগ্রাম ওনার অ্যাভয়েড করছি, কিন্তু এখন দল হিসাবে পারবেন, দল হিসেবেও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এটা আমি আসলে আমাদের সিদ্ধান্ত আলোচনা না করে। আচ্ছা, তাহলে এই দ্বিতীয় প্রশ্ন দিয়ে আলোচনাটা একটু বিস্তারিত শুরু হোক। কারণ সেটা হচ্ছে আপনারা অন্যান্য দলগুলোকে, বাংলাদেশের বড় দলগুলোকে পরিবারতন্ত্রের কাঠামোর মধ্যে ফেলে আলোচনা করেন এবং সেই রকম উদাহরণ দিয়ে আপনি বলেন, কিন্তু সর্বশেষ যে ছাত্র সংগঠনটি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করলো, সেখানে তো আমরা বিশ্ববিদ্যালয় তন্ত্র দেখলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ছিল, কলেজগুলোর শিক্ষার্থীরা আন্দোলন ছিল, তারা তো কমিটিতে থাকতে পারলো না। না, এটা তো ভুল ধারণা। আসলে হচ্ছে আপনার একটা বিষয় হচ্ছে, একটা পলিটিক্যাল পার্টি, একটা ছাত্র সংসদ মাত্র হচ্ছে ছাত্র সংগঠন, সেই জায়গায় একজন হচ্ছে আহ্বায়ক, সে আহ্বান করে কে কে আসবে না। আহ্বায়ক হয় না, একটা 4-5 জন নিয়ে 5-7 জন তো কমিটি হয়েছে। বিষয়টা হচ্ছে, এখন ধরুন আমরা এখানে 4 জনই হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেই, ওখান থেকে একটা ছাত্র সংগঠন আসছে। তো বিষয়টা হচ্ছে যে আপনার এখানে 8 জনের একটা অর্গানোগ্রামে 4 জনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের এবং 4 জন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছে। এই জায়গায় যে ফ্রেমিংটা করা হয়েছে, এটা পুরোপুরি একটা ভুল ফ্রেমিং। সেখানে বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছে। এটা মূলত হচ্ছে আপনার তো হচ্ছে একটা সেন্ট্রাল কমিটি হচ্ছে, সেখানে আপনি 1000 জনকে নিয়ে সেন্ট্রাল কমিটি দিলে হয়তো বা এই সমস্যাটা হইতো না, কিন্তু হয়তো কম সংখ্যা হওয়ার কারণে যে মারামারি হয়েছে তাতে তো কয়েকজন অজ্ঞান হয়ে একেবারে মোটামুটি, এবং এটা নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে সেই ছাত্র সংগঠনের আহ্বায়ককে ডেকে প্রশ্ন করলে সুন্দর হবে, যেহেতু হচ্ছে আমরা হচ্ছে না, প্রশ্নটা রাখছি হান্নান মাসুদ, আপনি ভুল বুঝবেন না। সেটা হচ্ছে কারণ হলো যে তারা তো আন্দোলনের সময় আপনাদের সাথে ছিল ভাই, তো নিশ্চয়ই আপনারা তো বড় ভাই অথবা ছোট ভাই, যেভাবে আলাপ আলোচনা করেই নাই। আমরা এখানে হচ্ছে আপনার একটা জায়গায় বাধাগ্রস্ত করার জন্য যদি হচ্ছে কেউ হামলা করে, কেউ যদি হচ্ছে ঝামেলা সৃষ্টি করে, সেটাকে না দেখে ওদের প্রেমিংটা দেখেন। আসলে অর্গানোগ্রাম যে 8 জন অর্গানোগ্রাম করা হয়েছে, সেখানে কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আছে। আমরা একেবারে সম্ভাবনা শেষ প্রশ্ন আপনার কাছে, গুরুত্বতা তারা উপলব্ধি করতে পেরেছে, অনেক ষড়যন্ত্র 3বার বলেছে আপা, এবং সেই ষড়যন্ত্র মোকাবেলা করার ক্ষেত্রে নির্বাচনই তারা সমাধান হিসাবে দেখছে, পলিটিক্যাল সলিউশনের দিকে তারা যাচ্ছে। তারা এর প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের বাস্তব অতীতে আমরা যেটা দেখেছি, হয়তো সামনে বিএনপির একটা বড় সমাবেশ আমরা দেখতে পাবো। শুনতে চাই খুব ছোট করে, একেবারে ক্লিয়ারলি বলি, আপা আরেকটা কথাও বলেছেন, শুধুমাত্র যে হচ্ছে 5ই আগস্টে ওনারা নির্বাচনের সম্ভাবনা দেখেছেন 3 মাস পরে, এখনই দেখেন নাই। ওনারা সেই 5ই আগস্ট দেখার কারণে ওনারা ওনাদের দলীয় নেতাকর্মী কি পরিমাণ আছে এবং ওনারা খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, এইটা বিবেচনা করে জাতীয় স্বার্থটাকে অ্যাভয়েড করেছেন। এটা হচ্ছে বাংলাদেশের মেইন সমস্যা। তাহলে বিষয়টা হতো যে ঠিক আছে, আমরা এখন রাষ্ট্রটাকে পুনর্গঠন করব, যেহেতু রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে যাওয়া হয়েছে, সবাই মিলে পুনর্গঠন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মনে আপা শেষে শুনছি শামিনুল রেজা স্যার আপনার কাছ থেকে শেষ লাইনটি শুনে এসে মনে আপা কিন্তু শেষ করব। নতুন দল গঠিত হলো, তো প্রত্যাশা রাখি, কিন্তু আমি যেটা বললাম যে মৌলিক প্রস্তাব তারা করেছেন, সেটা কিন্তু অনেক বিশদ আলোচনার দাবি রাখে। রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের গঠন, অন্য দলগুলোর সঙ্গে নতুন দলের কি সম্পর্ক হবে, সেটা আমার মনে আগামী 2-1 মাসে। অসংখ্য ধন্যবাদ। ছাত্রলীগ করা, ছাত্রলীগ থেকে আসছে, তো পদত্যাগ করেছে, আবার পদত্যাগ করেছে, তার মানে কি আমি আমার সবকিছু এতদিন তাহলে আমি কিসের উপর ছিলাম? 16 জুলাই আমি এতদিন কিসের উপর ছিলাম? ছাত্রলীগ করে কি তারা ছাত্রলীগ মারপিট করেছে? তারা মারপিট করে নাই? তারা কি ওখানে ফেরেশতা ছিল? ছিল না। তারা বামডান নিবে না, ওদেরকে কি দাওয়াত করে নাই? তারা যে পাকিস্তানপন্থী, ভারতপন্থী নিয়ে কথা বলেছে, তারা কি আর বাইরে যাইতে পারবে? আজকে পাকিস্তানের রাষ্ট্রদূত আসেনি,
তারা যদি সব রাষ্ট্রদূতকে দাওয়াত দিত তাহলে সবাই আসতো। আমরা কিন্তু ভ্যাটিকান সিটি আর পাকিস্তানের সকল রাষ্ট্রদূতকে দাওয়াত দেওয়া হয়েছে, সকল রাষ্ট্রদূতকে তারা দাওয়াত আসে নাই। রাষ্ট্রদূত যে পাকিস্তানের রাষ্ট্রদূত এসেছেন তা না, আরো তো অনেকে এসেছেন। অনেক রাষ্ট্রদূত আসে, যুক্তরাষ্ট্র এত বড় দল তাদের হতো, তারা বাংলাদেশ গিলে অলরেডি পানি দিয়ে গিলে হজম করে ফেলতো। তাদের তো কিছুই নাই। এই ছাত্রগুলাও বিএনপির ছাত্রগুলাও যারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন এগুলা বিএনপির গেছে গিয়া, আবার যারা আছে এর মধ্যে এইটাও বিএনপির। আর 2-4 দিন পরে দেখেন আমাদের ছেলেমেয়েরা তো আমাদের কাছেই চলে আসবে, এটাই স্বাভাবিক। আমি কথা বলছি যে তারা শিক্ষক পিটায়। আপনার মনে পড়ে সিলেটে প্রভিসিকে বা ট্রেজারারকে শপথ বাক্য পাঠ করাইছে তারা শিক্ষকদেরকে কিভাবে পিটিয়েছে নৌকা মার্কা উপরে থাকার কারণে। এটা তো শিক্ষকের খালি দোষ না, শিক্ষক নিজে তো ওই মার্কাটা দিয়ে বানায় নাই। এখন সেটার জন্য শাস্তি দিবে শাস্তির লোকজন। শেষের লাইনটা বলতে চাই, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু এটুকু বলি যে তারা যেন ভালো মতে কাজ করলে আমাদের সহযোগিতা পাবে, ভালো মতো না করলে ভালো মত মানে আপনাদের মত অনুযায়ী চলতে হবে। নো দেশের মত অনুযায়ী, দেশের মত বা মানুষের মত অনুযায়ী এবং দেশের মঙ্গল, এটাই ভালো বলে। জি জি, আমার কথা একটা বিষয় স্পষ্ট হলো, বাচ্চা মাত্র জন্ম নিয়েছে, যদি বড় হয় তাহলে দেশটাকে গিলে খাবে, সেটা বড় হতে দেয় না। বাচ্চা জন্ম, এই বাচ্চা হলো গিয়া এমন বাচ্চা, এটা হচ্ছে ইচড়ে পাকা বাচ্চা। নো এটা জন্মের আগেই বাপরে মারছে, জন্মের আগেই বাপরে মারছে। বিচ্ছু জন্মগ্রহণ করার আগে তার মাকে মানে ভ্যাকসিনের যুগে আমরা যে পানি দিয়ে খাওয়া ট্যাবলেটের উদাহরণ না দিই। বিচ্ছু বাচ্চা। জি, এই আলোচনা আমরা আরো আজকে শেষ করছি কিন্তু আলোচনাটি সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথমে প্রশ্ন যে বর্তমানের যে অবস্থা, রাজনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি, তাতে আপনি অনেকে তো অনেক ধরনের ফোরকাস্টিং করছে, তাদের সামারি আপগুলো আমরা পাচ্ছি। আপনি কি মনে করছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ আসলে কোনো দিকে যাচ্ছে না, বাংলাদেশ ঘূর্ণিপাকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি বোঝার চেষ্টা করুন, রাজনীতির পৃথিবীর সবকিছুই, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, একেবারে পৃথিবী যে তৈরি হলো বসন কণা, ঈশ্বর কণা থেকে শুরু, তো ওখানে একটা ম্যাথমেটিক্স আছে, অঙ্কের হিসাব আছে, সংখ্যার হিসাব আছে, তারপর একটা ফিজিক্স আছে, ওই অঙ্কের অনুযায়ী আপনার একটা স্ট্রাকচার তৈরি হবে। তো ফিজিক্সের পরে ওখানে একটা মানে প্রাণ সঞ্চার হবে, তারপরে সেখানে কিছু কেমিস্ট্রি হবে, রসায়ন হবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এছাড়া পৃথিবীর কোনো কিছু নাই। এখন এই যে সরকার যা কিছু চলছে, এদের অঙ্ক নেই, ফিজিক্স নাই, বায়োলজি নাই, কেমিস্ট্রি নেই, এর প্রাণ নেই। মানে এই সরকারের কোনো প্রাণ নেই, এখানে কোনো বায়োলজিক্যাল কোনো টার্ম, এটা উদ্ভিদ না। এই সরকার আমরা শুধু দেখছি, এ সরকার যে কি, এ কি সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার, এটি কি বৈধ সরকার নাকি অবৈধ সরকার, এটি কি বিপ্লবী সরকার না গণতান্ত্রিক সরকার, এই সরকারের উদ্দেশ্যটা কি, এরা এলো কিভাবে, এটা নিয়ে যেভাবে আমরা ভাবতে পারছি এরা কিভাবে এলো। বিশ্বাস করেন, এই বাংলাদেশের একেবারে স্বয়ং সেনা প্রধান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনি থেকে শুরু করে রাস্তার একটা ভিক্ষুক, আমরা কেউ জানি না এই সরকার আসলো কিভাবে, হঠাৎ করে এই উপদেষ্টারা কোথা থেকে আসলো। আমরা বিভিন্ন রকম এখানে ইকুয়েশন করার চেষ্টা করছি, কিন্তু সত্যিকার অর্থে কিভাবে হলো, কেন হলো, কোথা থেকে হলো আমরা জানি না। আবার এই সরকার যাবে কিভাবে, এটা নিয়ে আমরা ভীষণ রকম টেনশনে আছি, কবে যাবে, কিভাবে যাবে, মানে এই চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে গেছে। তো এখন যার আগমন এবং যার গমন, এই দুটো বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট আপনার তথ্যপথ্য না থাকে, নিয়ম কানুন না থাকে, ধরে নেন যে সেটা প্যাঁচ লাগাচ্ছে, ভীষণ রকম প্যাঁচ লাগাচ্ছে, আগা মাথা কিছু নেই। দ্বিতীয়ত তারা যে কাজগুলো করছেন, তারা যে কি করছেন এটা আমি বুঝতেছি না। তারা কি সংস্কার করবেন, তারা সংস্কারের যে বিষয়গুলো সামনে আনছেন, এই জিনিসগুলোর সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক, ভূগোলের কি সম্পর্ক। আমি খুব ছোট মানুষ, মানে আমার জ্ঞান গরিমায়, মানে আমি বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদ আছেন অনেকের তোফায়েল সাহেবের মতো মানুষের জুতা টানার অভিজ্ঞতা আমার এখনো হয়নি, সাহস আমার হয়নি। সুরঞ্জিত সেন বাবুর জুতা টানার মতো যোগ্যতা আমার এখনো তৈরি হয়নি। তো আমি সেই মানুষ বলতেছি যে এই সংস্কার কমিশন যাদেরকে করছে তারা, আমি গোলাম মোল্লা রনি, আমার সঙ্গে এই একটা জায়গাতে বসে আমি শুধু তাদেরকে প্রশ্ন করব তারা কি সংস্কার করছে। 30 মিনিট আমার সাথে কথা বলার মতো যোগ্যতা তাদের নেই,
আপনি বুঝেন ব্যাপারটা। তো আমার মতো মানুষের যদি সাথে যদি এই অবস্থা হয়, যদি কারো সাহস থাকে, তাহলে সে আমাকে ডেকে একটু বসুক, ইনক্লুডিং ডক্টর ইউনূস। আমি যদি তারা জিজ্ঞেস করি যে স্যার আপনি এই কাজগুলো করছেন, কেন করছেন, একেবারে তিনি দেখবেন যে ভেবাচাকা খেয়ে গেছে, তার মুখে দেখবেন যে বজ্রপাত হয়ে গেছে। তো আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না, নিরাপদ দূরত্ব থেকে এক একজন এক এক কথাবার্তা বলছেন, কিন্তু তারা কি সংস্কার করবেন, কিভাবে কি করবেন, এটা তারা নিজেরা জানেন না। এই জিনিসগুলো হলো সময় ক্ষেপণ, জাস্ট টাইম পাস, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভিন্ন পথে ডাইভার্ট করা। চালে এবং ডালে আমরা অনেক সময় গ্রামে মিশিয়ে দিই না, অনেক সময় পাগল আছে না, কিছু পাগল শুধু দুষ্টে, পাগলকে ব্যস্ত রাখার জন্য চাল ডাল মিশিয়ে দিয়ে বলে যে ঠিক আছে তুই এগুলো বাঁচতে থাক। তো এরকম আমরা এমন কিছু অপ্রয়োজনীয় কাজকর্ম করছি যে কাজকর্মের সাথে আসলে আমাদের ইলেকশন, সংহতি, গণতন্ত্র এটার কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। ওনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না। এরপর আরো একটা ব্যাপার হলো যে মানুষগুলো এখানে আছেন, এদের বেশিরভাগেরই রেপুটেশন ভালো না। আপনার যে কাজ করবেন তাদের সফলতা থাকতে হবে ফাইন্যান্সিয়ালি, একজন লোকের অর্থনৈতিকভাবে সফলতা থাকতে হবে, কর্মজীবনে সফলতা থাকতে হবে, ব্যক্তিগত জীবনে সুনাম সুখ্যাতি থাকতে হবে। তো এই লোকগুলোর সবার প্রচুর স্ক্যান্ডাল আছে যারাই এই কর্মকাণ্ডগুলো করছে, এবং তারা যে কর্মকাণ্ডগুলো করছে এখন সেই কর্মকাণ্ডে তাদের সফলতা নাই। ধরুন আমাকে যদি ব্যবসা কথা বলা হয়, আমি ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করেছি, আমি আপনাকে সাজেশন দিতে পারি। আমাকে যে টকশোর ব্যাপারে জিজ্ঞাসা করেন, আমি টকশো নিয়ে আপনাকে বলতে পারি যে আমি এই ব্যাপারে আমার টকশো মানুষ শুনে আমি এতদিন যাবৎ করছি। আমাকে রাজনীতি নিয়ে আমি একজন সংসদ সদস্য হয়েছি, সফলভাবে চালিয়েছি, তারপরে বিরূপ একটা উল্টো স্রোতে আজকে 20-30 বছর যাবৎ চলছি। তো ইউ ক্যান আস্ক মি সাম কোশ্চেন অ্যাবাউট মি। তো এখন এই যে যারা নির্বাচন সংস্কার করছেন, তারা কেউই জীবনে একটা নির্বাচন করেননি। এই কমিটির মধ্যে ইউ ক্যানট ফাইন্ড এনিবডি যারা একটা মেম্বার ইলেকশন থেকে শুরু করে এমপি ইলেকশন সরাসরি করেছেন। ফলে দূর থেকে আমরা যেমন বাংলাদেশ থেকে চাঁদ দেখি, কাছে গেলে চাঁদ কি মনে হবে, তো ওইরকম চাঁদ, তারা এভাবে ইলেকশনটাকে চাঁদের মতো করে দেখেছে। নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হলো, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে, এবং তাদের ভিতর নানান ধরনের হিস্যার ব্যাপার স্যাপার ছিল, মতবিরোধের বিষয় ছিল, সেখান থেকে একটা গ্রুপ বেরিয়ে গেল, শিবিরপন্থী একটা গ্রুপকে তারা নিল না, অথবা তারা গেল না, নানান ধরনের কাহিনী যাচ্ছে আমরা জানি। এখন যেটি মানুষের পারসেপশন যে এটা একটা কিংস পার্টি হয়েছে, এবং তাদেরকে এস্টাবলিশ করার জন্য আপনি যেটা বলছেন যে জাস্ট টাইম পাসিং, এখন এটার কারণও হতে পারে যে তাদেরকে এস্টাবলিশ করার জন্য। আবার আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে, যারা এর মধ্যে নেই জাতীয় নাগরিক পার্টির মধ্যে, তাদের নেতৃত্বে আরো একটি প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে, আরো একটি রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে। আপনি এগুলোর ভবিষ্যৎ কি দেখছেন একজন রাজনীতিবিদ হিসেবে? আওয়ামী লীগ তো ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ তো আর 20 বছরে আওয়ামী লীগ রিফর্মও হবে না, আসতে পারবে না। এখন দল হিসেবে বিএনপি আছে, বিএনপির সর্বনাশ ঘটানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে মূলত। এখানে একটা ব্যাপার হলো, ছাত্রদের নিয়ে আমি কোনো কথা বলবো না, তারা আমার এখানে যারা আছে সবাই আমার ছেলের চাইতেও বড়, ছেলের চাইতেও 4-5 বছরের ছোট। মূলত তাদেরকে চালাচ্ছে ফরহাদ মাজহার সাহেব, তাদেরকে চালাচ্ছে আলী রিজা সাহেব, তাদেরকে চালাচ্ছে আসিফ নজরুল সাহেব, তাদেরকে চালাচ্ছেন জামাতের আমির, তাদেরকে চালাচ্ছেন মাহমুদুর রহমান সাহেব আমার দেশের, তারপর তাদেরকে চালাচ্ছেন যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা হলো বাস্তবতা। এখন আটলান্টিকের ওপার থেকেও গায়েবী নির্দেশে পরিচালিত হচ্ছে অনেক কিছু। এটা ছাত্রদের সাথে তারা না, ছাত্রদের আলটিমেটলি মুরব্বী বলতে উনারাই বোঝেন। এখন ধরেন এই মানুষগুলো স্বক্ষেত্রে, যেমন একজন ইঞ্জিনিয়ার হিসেবে না, যাকে বলা হয় সিরামিক ইঞ্জিনিয়ার হিসেবে মাহমুদুর রহমান মান্নার একটা ভালো সাকসেসফুল সফলতা রয়েছে, কিন্তু রাজনীতি, দল গঠন, রাজনীতি করা, এটা তিনি মতামত দিতে পারেন, কিন্তু একটা দল গঠন করার মতো কোনো যোগ্যতা তার নেই। ফরহাদ মাজহার একজন দার্শনিক, ভিন্ন চিন্তা করতে পারেন, বিকল্প চিন্তা করতে পারেন, লিখতে পারেন, কিন্তু রাজনীতি করে একটা রাজনৈতিক দল গঠন করার মতো কোনো রকম অভিজ্ঞতা, যোগ্যতা তার নাই। এখানে জামাতের যারা আছেন, এই মুহূর্তে নেতৃত্বে আছেন, একটা ফেয়ার কম্পিটিশনে একজন প্রার্থী নাই যে স্বতন্ত্রভাবে বিএনপি, আওয়ামী লীগ সব পুরো মাঠে খেলবে, জামাত এককভাবে দাঁড়িয়ে জামাতের প্রথম টপ 10 লিডার তারা এমপি ইলেকশন করে জিতে আসবেন, এরকম সম্ভাবনা আমি কাদের মধ্যে দেখতেছি না।
কাজেই আপনার যারা পরামর্শদাতা, দা জুয়েল, 9 জুয়েল এই পলিটিক্যাল পার্টির, তাদেরই তো স্ব ক্ষেত্রে কোনো সফলতা নেই, কোনো অভিজ্ঞতা নেই, এবং বলতে গেলে তাদের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন, হতাশা। প্রত্যেকটা মানুষের জীবনে কারো ছেলে নাই, কারো ঘর নাই, কারো সংসার নাই, কেউ পুলিশের হাতে পেদানি খেয়েছে, কেউ মার খেয়েছে। গত 15-20 বছরে এরা মেন্টালি ভেঙে পড়েছে। ফলে এই মুহূর্তে এদের কাছ থেকে, মানে আমাদের আরবিতে একটা কথা আছে, মুতমাইন্না, একটা প্রশান্ত আত্মা দরকার, প্রশান্ত চিত্ত দরকার, এবং সেখান থেকে ভালো কিছু বের হয়। আনহ্যাপি মাইন্ড থেকে এবং মস্তিষ্ক থেকে কোনো কিছু বের হয় না। তো এরা এখন যারা এই ছাত্রদের মাথার উপরে বসে আছেন, এদের কারোরই প্রশান্তি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো প্রশান্তি নেই। সে একেবারে সেই 8 তারিখ পর্যন্তই তার মধ্যে ভয় ছিল, কখন অ্যারেস্ট হবেন, কোন দেশে গিয়ে পালাবেন, কি করবেন না করবেন। এই তো বড় মানে অবস্থা নিয়ে এখন হঠাৎ এখানে বসে তিনি বুঝতে পারছেন না চেয়ারে বসছেন, এটিকে গরম না ঠান্ডা, এটিকে নরম না শক্ত। তিনি বসে আছেন ঠিকই, গরম ঠান্ডা নরম আর শক্ত এটা তিনি অনুধাবন করতে পারছেন না। তো তারা বুদ্ধি দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে। ফলে এইটার ফলাফল কি হবে এটা সহজেই বোঝা যায়। আমি একটা আমার ভিডিওতে বলছি যে তারা 100% ডাব্বা খাবে, আর 100% একেবারে এখানে তাদের যে সফল না হওয়ার সম্ভাবনা একদম শতভাগ মধ্যে থেকে এই আমরা অনেকগুলো প্রতিভাবান তরুণ যারা সত্যিকার অর্থে অন্তঃস্থল থেকে দেশকে ভালোবেসেছিল এবং জীবন বাজি রেখে তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল, সেই সম্ভাবনাগুলোকে আমরা আমাদের মতো যারা মানুষ আমরা তাদের উপর আমাদের ব্যর্থতাকে চাপিয়ে দিয়ে তাদেরকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছি। আমরা কিভাবে বলতে পারি, আপনি যেভাবে বললেন, বিশ্লেষণ করলেন, তার জায়গা থেকে কি এটুকু বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসই এরকম মানে অসম্ভব সম্ভাবনাময় অসংখ্য তরুণের জীবন নষ্ট করছেন, বিষয়টি কিরকম? এটা যেহেতু আন্দাজ করাটা ঠিক হবে না। প্রথমত যিনি ক্ষমতার চেয়ারে আছেন, এখানে ধরে নেওয়া হয় তার অমতে কোনো কিছু হয়নি। এখন তিনি দুটো হতে পারেন, তিনি মত দিয়েছেন অথবা তিনি মত দিতে বাধ্য হয়েছেন। তাকে গান পয়েন্টে রেখে বলছে যে আপনি এটা মত দেন। দুটো হতে পারে, তিনি খুব অসহায় দুর্বল, অথবা তিনি খুব কৌশল করেছেন, পুরো জাতিকে চদু মনে করেছেন যে এই চদু জাতি কিচ্ছু বুঝবে না। তো তিনি সবাইকে সেই যাকে বলে একটা ধোকা দিয়ে তিনি ছাত্রদেরকে নামিয়ে দিয়ে বলছেন যে ওরা ওদের মতো করছে, আমি এর সাথে জড়িত নই, আই ডোন্ট নো এনিথিং। আমার একটা শেষ কোশ্চেন, গোলাম মাওলা রনি, মৌলবাদের একটা আস্ফালন আমরা তো দেখতে পাচ্ছি 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে, এবং সেটি অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে দিনে দিনে। সেটা নিয়ে আপনার কোনো ফোরকাস্টিং, যে কোন জায়গাটিতে বাংলাদেশ যেতে চলেছে, কোনো ভালনারেবল অবস্থা বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিনা, অথবা সামনে আরো বেশি যাচ্ছে কিনা, 1 মিনিট একটু বক্তব্য উঠে যায়। না, প্রথমত যে এখানে মৌলবাদ বাংলাদেশ কখনোই পার্মানেন্ট হয়নি। এদের উত্তেজনা সাময়িক। আমাদের এই মাটি, সেটা হিন্দু বৌদ্ধরা 400 বছর রাজত্ব করেছে এখানে, হিন্দুরা 500 বছরের মতো রাজত্ব করেছে, মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে, কিন্তু কখনো এই বাংলার এই মাটিতে, বাংলা, বিহার, উড়িষ্যাতে আসলে কখনোই এখানে উগ্রতা স্থান পায়নি। ফলে এখানে জঙ্গিবাদ হবে না, জঙ্গিবাদ তৈরি হতে পারে হবে, বরং এরা যারা বাড়াবাড়ি কারা শক্তি দিচ্ছে না, এদেরকে শক্তি এদেরকে দিচ্ছে না কেউ, এরা নিজেরা শক্তি বানিয়ে দিচ্ছে। মানে আসলে জঙ্গিবাদ বলেন, ধর্মীয় বিশ্বাস বলেন, যাদের লেখাপড়া কম, এটা তো পুরো একটা কল্পনা। সে মনে মনে চিন্তা করছে জান্নাতে যাবে, 70টা হুর পাবে, সে মনে মনে চিন্তা করছে আঙ্গুর খাবে, কমলা খাবে, তারপর সে জান্নাতে এমন একটা অবস্থা, সে শুয়ে শুয়ে থাকবে, গাছের কাছে আঙ্গুর তার হুকুমে চলে আসবে। তো এই যে তার যে বিশ্বাসটা, সেই বিশ্বাসের জায়গাটাতে আপনি যদি এর সাথে বিজ্ঞান যুক্ত করেন তাহলে হবে না। তো এরকম অসংখ্য লোক, কোটি কোটি মানুষ যার অবস্থান থেকে তারা পরিশ্রম করতে চাচ্ছে না, তারা তসবি টিপে টিপে মনে করছে আকাশ থেকে ফেরেশতারা এসে তার খাবার দিবে, আর দুনিয়াতে এইভাবে কষ্ট করার পরে আখেরাতে মরার পরে যেদিন সে কবরে ঢুকবে ওই দিন থেকেই 70টা হুর তার কবরে এসে হাত পা টিপা শুরু করে দিবে আর কি। তো এইরকম একটা যে চিন্তা ভাবনা থেকে সে নিজেই একটা জগৎ তৈরি করে ফেলেছে, এবং এই জগতে এই ধরনের লোকদেরকে বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স করতে হয় না। এরা নিজেরা এক হয়, আবার নিজেরা গুঁতো খেয়ে আবার নিজেরা তাদের সেই দুঃস্বপ্ন
দূর করে কিছু লোক পাগল হয়ে যায়, কিছু লোক দেশ ছেড়ে পালিয়ে যায়, এবং কিছু লোক আবার ঠান্ডা হয়ে কেউ কৃষিকাজ করে, কেউ মানে কাজকর্ম করে দেখে যে না আকাশ থেকে ফেরেশতাও আসছে না, আর এইভাবে হুরপরিও আসতেছে না, জিনও আসতেছে না, মধ্যখানে পাবলিকের মনোপিটনে খাচ্ছে। এই হলো বাংলাদেশের ঘটনা, বহুবার ঘটেছে। অনেক ধন্যবাদ গোলাম মাওলা রনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন আপনি। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনা। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।